নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দারোগা মোহন ব্যানার্জি সিরিজের অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প। গল্পটি আগে মন দিয়ে শুনুন। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তবে ভালোবেসে সাবস্ক্রাইবটাও করে যাবেন। না, কোনো জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই করবেন। তাহলে আর বেশি কথা না বলে এবার শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, লেখক রূপম রায়ের কলমে পতিতা খুনের রহস্য। হ্যালো, দারোগা মোহন ব্যানার্জি স্পিকিং। কে হাবিলদার বলছো? এই এত রাতে আবার আমায় বিরক্ত করার কি কোনো মানে হয়? স্টেশনে তো আরও অফিসাররা আছেন নাকি? খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মোহনবাবু। আব্দুল শেখ গ্রেফতার হয়েছে, আর আমরা সন্দেহ করছি শহরে যে গ্যাংটা ডাকাতি করে বেড়াচ্ছিল ওদেরই একজন হলো এই লোকটা। শহরে এত বড় বড় ডাকাতি করা গ্যাংটার তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। যদি একে দিয়ে কোনো তথ্য জানতে পারা যায় তাই আর কি। বুঝতে পারলাম। যদি লোকটা সেই গ্যাংয়ের লোক হয় তো তবে সেটা খুব ভালো ব্যাপার হবে, কিন্তু লোকটা কি মুখ খুলেছে? মানে কোনো কি প্রমাণ পাওয়া গেছে সে সেই দলের লোক? লোকটাকে জেরা করা হয়েছে, তাতেই ওর কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে ওই ডাকাত দলের সাথে সে জড়িত। আপনি একটু আসেন সাহেব, আপনার ভয়ে যদি লোকটা মুখ খোলে আমাদের বড় একটা রহস্যের জট খুলে যাবে। আর পুরো গ্যাং গ্রেফতার মানে তো বুঝতেই পারছেন। ঠিক আছে, তোমরা যখন রাত দুটোতেও আমায় নিস্তার দেবে না, মাঝরাতের ডিউটিতে পাঠাবে, তবে আর কি করি। দিনুকে জিপটা নিয়ে আমার বাড়ির নিচে আসতে বলো, আধা ঘন্টার মধ্যে আমি তৈরি হয়ে নিচ্ছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে শান্তি উড়ে গেছে। রাত বেরোতেও খান্তি নেই। এই তো রাত 10টায় বাড়ি ফিরলে, এখন আবার বেরাবে? দারোগা মোহন তার ইউনিফর্মের বেল্টটা টাইট করে লাগাতে লাগাতে বলল, পুলিশের গৃহিণী হলে তো এসব সইতেই হবে গিন্নি। কলকাতা শহরে তার পুলিশ নেই তাই না? শুধু তোমায় নিয়েই যত টানাটানি। আমার যে কি ভয় করে এই চোর ডাকাতদের নিয়ে তোমার কারবার। তোমার যদি কোনো ক্ষতি হয়। মা, উমা, আমার প্রাণের প্রিয় উমা, তোমার তো চিন্তা করার দরকার নেই, আমার কিচ্ছু হবে না। এই যে পকেটে পিস্তলটা দেখছো, এটা তো আর সরকার আমায় খালি খালি দেয়নি। দারোগা মোহন ব্যানার্জি কোনো বিপদকে তোয়াক্কা করে না, খালি বাড়িতে এলে সিংহ বিড়াল হয়ে যায়, বুঝলে? দারোগা গিন্নি উমার মুখে একটু হাসি দেখা দিল। সে উঠে গিয়ে মোহনের কপালে একটা চুমু খেয়ে বলল, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো। তুমি আমায় বোঝো। দিন শেষে তোমার সঙ্গে থাকলে নিজেকে মানুষ মানুষ মনে হয়। সারাদিন ওই মানুষরূপী পশুগুলো আর চোর ডাকাত খুনিদের সঙ্গে থাকতে থাকতে জীবনটার উপর তৃষ্ণা এসে গেছে। মোহন উমাকে কাছে টেনে আলিঙ্গন করে তার ঠোঁটে একটা চুম্বন দেওয়ার সাথেই বাইরে জিপের হর্নের শব্দ শোনা গেল। উমা লজ্জায় লাল হয়ে তার থেকে দূরে সরে গিয়ে বলল, দেখো তোমার গাড়ি এসে গেছে। যাও, এবার কোন চোর না খুনি শনাক্ত করে উদ্ধার করো। মোহন হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে এসে জিপে উঠে বসতেই জিপ ছেড়ে দিল। থানায় পৌঁছবার সাথে সাথেই লকআপের দিকে এগিয়ে গেল দারোগা মোহন ব্যানার্জি। সেখানে হাবিলদার ছিল পাহারায়। তাকে দেখা মাত্রই সেলাম ঠুকে বলে উঠল, স্যার, আসামি ভিতরেই আছে, তবে তেমন কিছু পেট থেকে বার করেনি। আপনার ভয়ে যদি মুখ খোলে। ঠিক আছে, আমি দেখছি। মোহন ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল চেয়ারের উপর হাত পা বাঁধা একটা রোগাটে ধরনের লোক বসে আছে। দারোগা মোহন ব্যানার্জি ভালো মতো জানে এদের থেকে কিভাবে পেটের কথা বার করা যায়। সে দ্রুত গতিতে তার গলা জড়িয়ে কড়া মেজাজে বলল, এই রাতের বেলা তোর জন্য আমার ঘুম ভেঙেছে হারামজাদা। কি আমি যেই ঘুমাচ্ছিলাম। যা জানিস মুখ খুলে ফেলতো, না হলে তোর শরীরের হাড়গুলো আমার খুলতে বেশি সময় লাগবে না। লাঠি টাটি আমি ধরি না, সোজাসুজি মুখ খোল, না হলে। দারোগা বাবু, আমি কিছু জানি না। আপনারা আমায় খালি খালি তুলে এনেছেন। আমি খালি ওই লোকগুলোকে বাড়ির বাইরে দিয়ে খাবার সাপ্লাই করতাম, আর কোন বাড়িতে কত টাকা বা গয়না আছে সব খবর জোগাড় করে দিতাম। আমি নিজে কোনোদিন ওদের বাড়ির ভিতরে যাইনি স্যার, এমনকি দলের গোতাটার মুখও কোনোদিন দেখিনি। দারোগা মোহন একটু হাসল, তারপর বলল, তার মানে বলছিস দলের একটা বড় দলপতি আছে, তাই তো? আর কতগুলো লোক ছিল যারা ডাকাতি করতো? সত্যি কথা বলবি, কতজনের জন্য খাবার নিয়ে যেতি? বাবু, কয়েকদিন তো ওই 7 জন, কয়েকবার 6 জনের খাবার নিয়ে যাওয়ার অর্ডার আসতো আমার কাছে। আমি খালি খাবার দিয়ে চলে আসতাম।
তার প্রতিবার আলাদা আলাদা জায়গায় খাবার দেওয়ার জন্য ডাক পড়তো। খবর জোগাড় করে দিতি মানে তুই কিভাবে জানতি কার বাড়িতে কত টাকা বা গয়না আছে? এটা তো ভিতরের লোক ছাড়া জানা সম্ভব নয়। আব্দুল শেখ একটু মাথা নিচু করে ধীর গলায় বলল, আমি খালি পয়সা দিয়ে বাড়িতে কাজ করা চাকর বাকরের কাছ দিয়ে খবর বার করে আনতাম কত কি মাল করি আছে। ওদের থেকে ভালো এইসব খবরের হদিশ আর কে দেবে বলুন তো? শেষে কার বাড়িতে ডাকাতি করার খবর দিয়েছিলি? আমি কিছু জানি না স্যার, আমায় ছেড়ে দিন, আমি চুরি করিনি। দারোগা মোহন এবার নিজের কাছে থাকা একটা সেফটি পিনের হুক খুলে আব্দুলের হাতে বোলাতে বোলাতে বলল, যেটা বলা হচ্ছে খালি সেটার উত্তর দে, না হলে। আমি কিছু জানি না স্যার, ওরা কি করেছে বা কিভাবে চুরি করেছে আমি কিচ্ছু জানি না। কথাটা শেষ হওয়ার আগেই আব্দুলের হাতের বুড়ো আঙ্গুলের মাথায় সেফটি পিনের ছুঁচটা গেঁথে গেল তীব্র গতিতে। সাথে সাথেই পুরো পুলিশ স্টেশন শুনতে পেল একটা তীব্র ভয়ানক চিৎকার। বেশি দেরি করিস না, হাতের প্রতিটা আঙুলে পিনটা না হলে গেঁথে যাবে। বলছি স্যার, ওটা সরান স্যার, ওটা সরান। শেষবার আমি বুড়ি ইন্দুবালার বাড়ির ঠিকানা ওদের বলেছিলাম, ওরা সেখানে ডাকাতি করতে গেছিল সেই রাতে। ইন্দুবালা কি আর তার বাড়ি কোথায়? বুড়ি ইন্দুবালার বাড়ি উত্তর কলকাতার একটা এদো গলিতে। বুড়ি একাই থাকতো শুনেছি, ওর বেশ পয়সা ছিল, বড় নাকি ছিল এক মস্ত বড় উকিল, বেশ টাকা কড়িও ছিল। আর বাড়ির চাকর আমায় সেই খবর দিয়েছিল। আমি যেদিন শেষবার ওদের খাবার দিতে যাই তখন ওদের বুড়ির বাড়ির খবরটা দিই। শেষবার কোন বাড়িতে খাবার দিতে গিয়েছিলি মনে আছে? বাড়িতে আমায় দেখাতে পারবি তো? হ্যাঁ স্যার পারবো, কিন্তু। কথাটা শেষ করার আগেই দারোগা মোহন নিজের জামার হাতাটা গুটাতে গুটাতে লকআপের বাইরে এসে হাবিলদারের উদ্দেশ্যে বলল, লোকটাকে ফার্স্ট এড দাও, আঙুল দিয়ে গল গল করে রক্ত পড়ছে। আর কাল সকালের আগে আমার উত্তর কলকাতার ইন্দুবালা দেবীর বাড়ির খোঁজ চাই। মহিলার বাড়িতে শেষ চুরি করেছে ডাকাত দল, বুড়ির চারকুলে কেউ ছিল না, অপরদিকে চাকর তো ভেগেছে। তাই আমার মন বলছে চুরি করে লোকগুলো বুড়িকে খুন করেও রাখতে পারে। কাল সকালের মধ্যে বাড়ির হদিশ আর সব চুরি যাওয়া জিনিসের খবর জোগাড় করে আমায় কল করো। আজ আমি এলাম। দারোগা মোহন ব্যানার্জি তার স্বভাবসুলভ ভঙ্গিতে একটা চুরুট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে গেল তার জিপের দিকে। পরের দিন একটু বেলার দিকে যখন দারোগাবাবু পুলিশ স্টেশনে পৌঁছলেন তখন হাবিলদার তড়িঘড়ি উঠে বলল, গুড মর্নিং স্যার, ঘুম ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, সেটাই বাকি আছে। মাঝরাতে ফোন করে ডেকে এখন ঘুম কেমন হয়েছে ওসব ছাড়ো, যা যা খবর নিতে বলেছিলাম নিয়েছো? হ্যাঁ স্যার, খবর নিয়েছি, মানে বাড়িটা আমরা খুঁজে বার করেছি। আমার মন বলছে ওই ডাকাতগুলো বাড়িটা ভাড়া নিয়ে সেখানে তাদের ঘাঁটি গেড়েছিল। এখন সেখানে যে আর তারা থাকবে না সেটা বলাই বাহুল্য। তবে ইন্দুবালা দেবীর বাড়ির খোঁজ তল্লাশি করা গেছে এবং আপনার সন্দেহই ঠিক, সেখানে প্রায় পচা গলা একটা লাশ পাওয়া গেছে। তবে লাশ এখনও শনাক্ত করা যায়নি, দেহটার অবস্থা খুব খারাপ। আপনি কি গাড়ি বার করো আর ফরেন্সিক টিমকে স্পটে পৌঁছে তল্লাশি চালাতে বলো। আমি প্রথমে ডাকাতগুলো ডেরার কাছে পৌঁছে যাব, তারপর না হয় ইন্দুবালা দেবীর বাড়ির দিকে। যে আজ্ঞে স্যার। বাড়ি দুটিতেই আমাদের পুলিশের লোক আছে, তারা আপনাকে সব রকম সাহায্য করবে। দারোগা মোহন ঠিক দুপুর 12টা নাগাদ পৌঁছলো বাড়িটার কাছে। ছোট একতলা বাড়ি, বোঝাই যাচ্ছে বাড়ির মালিক বেপাত্তা। কলকাতা শহরে এমন অনেক বাড়ি আছে যাদের মালিক বাইরে থাকে, টাকার বিনিময়ে বাড়ি ভাড়া দেয়, কিন্তু বাড়িতে কি হয় কেউই জানে না। একজন কম বয়সী পুলিশ ছোকরা দারোগাবাবুর কাছে এসে এগিয়ে বলল, দারোগাবাবু, এই বাড়িটাতে তল্লাশি করে তো কিছুই পাওয়া যায়নি, পুরো বাড়িটাই খালি। ডাকাত দল মনে হয় এখানে থাকতোই না, এমনকি এখানে মানুষ যে থাকতো তার তো কোনো চিহ্ন অবধি নেই। তার মানে যে লোকটা স্টেশনে ধরা পড়েছে সে আমাদের ভুল ইনফরমেশন দিয়ে কিছু একটা লুকোতে চাইছে। ওদের মতলব কি আলাদা? আরো বড় কিছু ডাকাতির প্ল্যান করছে না তো ওরা? আমাদের এখানে ব্যস্ত রেখে নিজেরা অন্য কার্যসিদ্ধি করবে না? দারোগাবাবু, এখন তো কিছুই বলা যাচ্ছে না, তবে এই বাড়িটাতে মানুষ থাকতো না এটা তো সঠিক। আর ডাকাত দলে তো 5 জনের বেশি থাকলে তাদের পায়ের ছাপ পাওয়া যেত। পুরো বাড়িটাই কিন্তু অপরিষ্কার, মেঝেতে পুরো ধুলোর আস্তরণ জমে আছে। এখানে কিন্তু তারা ছিল না। তোমরা বাড়িটা পুরো ঘুরে দেখেছো?
ঘরগুলোতে যে লোক ছিল না সেটা বুঝতে পারলাম, কিন্তু আমার চোখ যে অন্য কথা বলছে। এর জন্য বলি তোমাদের অভিজ্ঞতা এখনো কম। বাড়ির পেছন দিকে যে রাস্তাটা জঙ্গলাকীর্ণ, সেখানে কাঁদামাটির উপর আমি কয়েকটা পায়ের ছোপ দেখে আসলাম। চলো সেই দিকে যাওয়া যাক, সেখানে যদি কিছুর হদিশ পাওয়া যায়। তার জন্যই তো আপনি দারোগা স্যার। চলুন চলুন, এগিয়ে দেখা যাক। দারোগা মোহন যখন তার ৩-৪ জন পুলিশের লোককে নিয়ে বাড়ির পেছনের দিকে এগোলো, পায়ের ছাপ লক্ষ্য করে তারা সেইখানে পৌঁছে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। সেই স্থানে রয়েছে একটা ছোট মতো ইদারা। তবে কি ডাকাত দল সেখানে নিজেদের চোরাই মাল লুকিয়ে গেছে? সেইখান দিয়েই কি উদ্ধার হবে চুরি যাওয়া সমস্ত টাকা আর সোনাদানা? কথাটা ভাবতে ভাবতে যখন দারোগা মোহন ইদারার কাছে পৌঁছালো, ঠিক এমন সময় একটা ঘটনা ঘটে গেল, যার জন্য প্রস্তুত ছিল না কেউ। হঠাৎ করেই যতজন এসেছিল তাদের অবাক করে ইদারার পাশের একটা জঙ্গল দিয়ে ফোঁস-ফোঁস শব্দ করে বেরিয়ে এলো একটা লম্বা সরীসৃপ। হয়তো পরিত্যক্ত বাড়ির জঙ্গলে মানুষের যাতায়াত নেই, তাই হয়তো সে এখানে বাসা বেঁধেছে। তার উপর এখন বর্ষাকাল, সাপখোপ থাকা কোনো অসাধারণ ব্যাপার নয়। দারোগা মোহন হাত দেখিয়ে সবাইকে পিছিয়ে যেতে বলল, যদি সেটা কোনো বিষধর সাপ হয় তার ভয়ে। সে নিজেও একটু একটু করে ধীরে ধীরে পিছিয়ে এলো। ঠিক এমন সময় পায়ের শব্দ শোনা মাত্র জিপটা তীব্র আক্রোশে ফনা তুলে আক্রমণ করতে এলো তাদের উপর। পেছন দিক দিয়ে ততক্ষণ একটা পুলিশ তার পিস্তলটা তাক করেছে সাপটার দিকে। যে কোনো মুহূর্তে সেই পিস্তলের গুলি লাগার সাথে সাথেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই নিরপরাধ জিপটা। কিন্তু বন্দুকের খুট শব্দটা শোনা মাত্র দারোগা মোহন নিজের হাত তুলে সেটা নামিয়ে নিতে বলল। তারপর অতি সাবধানে প্রচণ্ড সাহসের সাথে সাপটার সামনে নিজের ডান পায়ের বুট জুতোটা সাপটার দিকে হালকা হালকা করে নাড়তে থাকলো। সাপটাও যেন মন্ত্রমুগ্ধের মতো বুটের দিক বরাবর মাথা দুলিয়ে তার প্রত্যুত্তরে জবাব জানাচ্ছিল। কিন্তু সবাইকে অবাক করে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। হঠাৎ করেই জিপটা ফনা নামিয়ে ধীর গতিতে পেছনের জঙ্গলে ঢুকে গেল। একসাথে 4 জন মানুষ দেখল তাদের দারোগা মোহন কিভাবে একটা বিষধর সাপকে অতি সহজে না মেরে কুপোকাত করে ফেললেন। সব জায়গায় বন্দুক বার করার কি কোনো দরকার আছে হাবিলদার? এরা অবলা জীব, আমরাই তো এদের ঘর জঙ্গল ধ্বংস করে বসতি বানাচ্ছি। নিরপরাধ জীবদের মেরে সব কার্য সিদ্ধি হয় না। সে যাই হোক, এগিয়ে চলো। ইদারাটা ঢাকনা সরাও, এটা যে খোলা হয়েছে কয়েকদিনের মধ্যেই তা আমি নিশ্চিত। একজন কম বয়সী পুলিশ ছোকরা এগিয়ে গেল ইদারার দিকে। সে অত্যন্ত কৌশলে বল প্রয়োগ করে সিমেন্টের ইদারার ঢাকনাটা ফেলে দিতেই অবাক হয়ে চিৎকার করে বলে উঠল, দারোগা বাবু, এখানে যে একজন বয়স্ক মহিলা পড়ে রয়েছেন, এনাকে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে। ইদারাটা শুকনো, তাই আশা করা যায় জীবিতই আছেন। সেই স্থান দিয়ে উদ্ধার হলেন বৃদ্ধা ইন্দুবালা দেবী। ডাকাত দল তাকে এই বাড়ির ইদারার মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল। ভেবেছিল হয়তো কেউ হদিশ পাবে না। বৃদ্ধা কয়েকদিন না খেতে পেয়ে সেইখানেই দেহত্যাগ করবে। তবে দারোগা মোহনের তীক্ষ্ণধার দৃষ্টির জোরে সেইবারের মতন বৃদ্ধা নতুন এক জীবন পেলেন। তাকে পাঠানো হলো হাসপাতালে। ডাক্তারবাবু জানালেন, দেখুন, মহিলাকে ডাকাতরা 3 দিন আগেই সেই ইদারায় ফেলে দিয়ে গিয়েছিল। হালকা চোট আছে বটে, হ্যাঁ, তবে কপাল জোরে বৃদ্ধা ইন্দুবালা বেঁচে গিয়েছে। পুলিশ আজ তাকে উদ্ধার না করতে পারলে হয়তো আজ রাতেই তার মৃত্যু ঘটত। এমনকি ঘটনা ঘটে থাকতে পারে যার জন্য ডাকাত দল ওই ইন্দুবালা দেবীকে এই বাড়ির লুকানো ইদারায় মৃত্যুর মুখে ফেলে দিয়ে গিয়েছিল। এই গভীর রহস্যের পেছনে কি কোনো কারণ থাকতে পারে? তার মানে ইন্দুবালা দেবী যখন জীবিত, তখন ইন্দুবালা দেবীর ঘরে যে লাশটা উদ্ধার হয়েছিল সেটা কার? একটার পর একটা রহস্য মনে দানা বাঁধতে শুরু করে দারোগা মোহনে। হয়তো এইসবের পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র, আর সেই রহস্যেরই সমাধান করতে হবে দারোগা মোহন ব্যানার্জিকে। এর আগেও অনেক কেস সে সলভ করেছে বটে, তবে এটা যেন প্রচণ্ডভাবে জটিল আর অদ্ভুত। বয়স্ক ইন্দুবালা দেবী হাসপাতালে সঠিক সেবা এবং উপযুক্ত খাবার পাওয়ার দরুন একটু সুস্থ হয়ে উঠলেন। ডাক্তারবাবুরা যখন বললেন ওনার সাথে এখন কথা বলা চলে, তখন আর দারোগা মোহন এক মুহূর্ত বিলম্ব করেন। তবে সেই বয়স্ক মহিলার থেকে যে অদ্ভুত তথ্য তিনি আবিষ্কার করেন, তাতে এই কেসটার মোড় অন্যদিকে ঘুরতে শুরু করে। দারোগা মোহন ব্যানার্জি যখন বৃদ্ধার হাসপাতাল ঘরে প্রবেশ করেন, বৃদ্ধা ইন্দুবালা তখন নিজের হাত জোর করে উঠে বসেছেন। হিমা, আপনি উঠে বসলেন কেন? এমনিতেই আপনার শরীরের অবস্থা তেমন ভালো নয়। আপনি শুয়ে পড়ুন, শুয়ে শুয়েই বলুন। বাবা, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব।
তার আর আমার কাছে কোনো ভাষা নেই গো। এই 65 বছর বয়সে সে যখন শয়তানগুলো আমায় ওই ভাঙাই দাঁড়ার মধ্যে ফেললো, তখন মনে হয়েছিল এইটাই হয়তো পৃথিবীতে আমার আমার শেষ দিন। ওহ, ঈশ্বর ঈশ্বর হয়তো আমায় আমায় অজানা কোনো পাপের সাজা দিচ্ছেন, তাই হয়তো আমার আমার জীবন আশা নেইভাবেই ঘটবে। তবে তবে তুমি দেবতার মতো এসে আমায় উদ্ধার করলে, তুমি আমার ছেলের মতো বাচ্চা। দারোগা মোহনের চোখ দুটো যেন খানিক সময়ের জন্য ছলছল করে উঠল। সত্যি এই রকম কাজগুলো করার জন্যই তো তিনি এই পুলিশের চাকরি বেছে নিয়েছিলেন। এক বৃদ্ধা মায়ের মতো মানুষের জীবন রক্ষা করার মতো মহৎ কাজ তো আর হতে পারে না। তবে দারোগা মোহন নিজেকে সামলে বললেন, আপনাকে ধন্যবাদ দিতে হবে না, এটাই আমাদের কাজ। তবে আপনার থেকে আমরা কিছু তথ্য জানবো। আসলে ওই ডাকাত দলটিকে আমরা বহুদিন ধরে খুঁজে চলেছি, কিন্তু উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে তাদের ধরা সম্ভব হচ্ছে না। আপনার সঙ্গে তারা কি কি করেছে বা কি জন্য তারা আপনাকে ধরে নিয়ে গিয়েছিল সবটা আমাদের খুলে বলুন, তাতে আমাদের কাছে অনেক সুবিধা হবে। তোমাদের কাজে আসতে পারলে তো আমার ভালোই লাগবে গো। ঠিক আছে, তবে বলি শোনো, সেই দিন রাতটা কবে আমার ঠিক মনে নেই, তবে সপ্তাহ খানেক আগে হবে মনে হচ্ছে। আমি রাতের বেলা নিজের খাওয়া দাওয়া সেরে সবে শুয়েছি। রাতে আমার ঘুম তেমন একটা গাঢ় হয় না, আসলে বাতের ব্যথাটা মাঝে মাঝেই বাড়ে। সেই দিন রাত তখন কটা হবে, ওই 2টো মনে হয়। আমি হঠাৎ করে কয়েকজন লোকের কথাবার্তার শব্দে ঘুম থেকে উঠে বসি। ঘুম ভাঙতেই লক্ষ্য করি প্রায় 5 লোক তন্ন তন্ন করে আমার ঘরটা অগোছালো করছে গো। আমি বয়স্ক মানুষ, ওদের দেখা মাত্র বলে উঠি, এই তোমরা কারা? আমার ঘরে কি করছো? বুড়ি জেগে গেছে, ওকে জিজ্ঞেস কর মাল সব কোথায় রাখা আছে। এই শালি বুড়ি, জলদি বল টাকার আরেক 10 ভারী গয়না কোথায় লুকিয়ে রেখেছিস? আর বেশি কুইকাই আর চিৎকার করলে এখানেই মেরে শেষ করে দিয়ে যাব। আমি বয়স্ক মানুষ, তোমরা আমার সাথে এমনটা কেন করছো বাবা? চুপ বুড়ি, যেটা বলা হচ্ছে খালি সেটার উত্তর দে, নাহলে। ওই যে ওই লোহার বড় সিন্দুকটা দেখছো, ওটার মধ্যে কাপড় জামা রয়েছে, তার নিচেই রয়েছে সোনা দানা। আর টাকা? আমাদের কাছে পাক্কা খবর আছে তোর কাছে ভালো লাখ টাকার উপর ক্যাশ আছে। মরা স্বামীর সব সম্পত্তি পেয়েছিস তুই। তোমরা জানে বা নিয়ে নাও, টাকা গয়না সব সব, কিন্তু আমায় প্রাণে মেরো না গো। কথা দিলাম আমি পুলিশকে কিছুটি জানাবো না। সব টাকা আর সোনা দানা পেয়ে গেছি, এগুলোকে এখন ব্যাগে চালান করি আগে, তারপর দেখবো এই বুড়ির কি করা যায়। তোমাদের জানে বা তো নেওয়া হয়ে গেছে, তবে আমায় এবার ছেড়ে দাও। এমন সময় হঠাৎ করেই একটা ডাকাতের পকেটে ফোনটা বেজে ওঠে। সে সেটা কানে দিয়ে বলে, কাজ হয়ে গেছে সর্দার, বুড়িটাকে কি করব? খতম করে দিয়ে আসবো? কি বলছেন কি? এখন ওকে সাথে করে নিয়ে আসতে হবে? এ তো বেয়াক্কেলি ঝুঁকি। এটাকে এখানেই শেষ করে দিয়ে আসলে লেটা চুকে যেত। ঠিক আছে ঠিক আছে, দেখছি। হ্যাঁ রাখুন। বস ফোন করেছিল নাকি? বুড়ির চোখ বাঁধ, ওকে নিয়ে যাওয়ার হুকুম এসেছে। জানি না সর্দার কি চাইছে, তবে হুকুম এসেছে যখন করতেই হবে। বাবা, সেই দিন ওরা আমার চোখে একটা কাপড় বেঁধে গাড়ি করে যে কোথায় নিয়ে গেল সেটা ঠাউর করতে পারলাম না। তবে তবে গাড়ি থেকে নামার সময় ওরা আমার চোখের বাঁধনটা খুলে দেয়। তখন দেখতে পাই জায়গাটা একটা 2তলা বাড়ি, বেশ ভালো ভদ্রলোকের বাড়ি বলা চলে। কিন্তু ঘরে প্রবেশ করে বুঝলাম এই বাড়িতে কোনো আসবাব নেই, মানে বাড়িতে কেউ থাকে না কো। আমি বয়স্ক মানুষ, মনে মনে তখন প্রচন্ড ভয় পেয়ে যাই। কি করবে ওরা আমায় নিয়ে ভাবি। তবে তবে কেন জানি না তারা আমায় কিছু বললো না কো। ওদের মধ্যে একজন আমার সামনে এসে বলল, বাবারে তুই এখানে থাক কয়েকদিন, খাবার দাবার সব পাবি।
বললে রান্নার সামগ্রী এনে দেবো, রান্না করে আমাদেরকেও খাওয়াবি, কিন্তু পালাবার চেষ্টা করলেই এক ছবলে ছবি করে দেবো, বুঝলি? তোমরা তো আমার সব লুট করলে, আর কি কিছু বাকি আছে? তোমরা এত জোয়ান জোয়ান জন্ডা লোক, আমি কি এখান থেকে এই বুড়ো বয়সে পালাতে পারবো? তার চেয়ে বরং আমায় ছেড়ে দাও, বলছি তো, কাউকে কিচ্ছু বলবো না আমি। আপনাকে ছেড়ে দেওয়া হবে, চিন্তা নেই মাসিমা। ওরা খারাপ লোকজন। আমাদের একটা কাজ আছে, আপনার বাড়িটাকে আমরা এই একটা কাজেই ব্যবহার। কাজটা শেষ হলেই আপনাকে নিয়ে কি করা হবে সেটা ভেবে দেন। চিন্তা নেই, কাজ হয়ে গেলেই আপনি ছাড়া পেয়ে যাবেন। তোমরা কি পাচ্ছ বলো তো, শুধু শুধু এই বুড়ো মানুষটাকে কষ্ট দিয়ে? এই বাড়িতে জানেন প্রায় 7টা বাড়ির লুট করা টাকা পয়সা আর সোনাদানা আছে। তোমায় তো টাকার সমুদ্রে সব রক্ষা করার জন্য রাখলাম। তুমি অত না কথা বলে চুপচাপ কয়েকদিন থেকে যাও, আমি কথা দিলাম তোমায় ছেড়ে দেবো। আমার আর কি করার? আমি সেই বাড়িতে ওই ডাকাতগুলোর সাথে থাকা শুরু করলাম। ওরা কিন্তু আমার কোনো ক্ষতি করেনি, সময় মতো খাবার দিয়েছে, জল দিয়েছে, আর আমি জানতাম ওখান দিয়ে পালাবার চেষ্টা একেবারে বৃথা। তাহলে ওরা আপনাকে ধরেই বা রাখলো কেন? কোনো না কোনো তো উদ্দেশ্য আছে। আর আপনার ঘর থেকে আমরা একটা মৃতদেহ উদ্ধার করেছি, সেটাই বা কার? প্রথমে তো ওই পচা গলা মৃতদেহ আমরা আপনার ভেবেছিলাম, তবে আপনাকে উদ্ধার করার পর আমাদের সেই ভুল ভেঙে যায়। বলছি সব বলছি। আমি যেটুকু জানি সবটাই বলছি। আমি সেই বাড়িটায় আছি প্রায় তখন 3 দিন হবে, কিন্তু হঠাৎ করেই সেই দিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। একটা মেয়ে মানুষকে নিয়ে ডাকাতদের মধ্যে একজন উপস্থিত হয় সেই বাড়িতে। মেয়ে মানুষটির বয়স কত হবে, ধরো ওই 25-26-এর কাছাকাছি। তবে সেই যে অপরূপ সুন্দরী তা আমি সহজেই লক্ষ্য করি। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানো, সেই সুন্দরী মেয়েটি সারা শরীর জুড়ে অসংখ্য সোনার গহনা। তবে ডাকাতগুলো ওকে কি কারণে সেখানে নিয়ে এসেছে সেটা তখনও ঠাউর না করতে পারলেও পরে ঠিক বুঝতে পারি, যেটা আমার বলতে এখন ঘেন্না লাগছে। আমি দেখতে পাই মেয়ে মানুষটি নিচের একটা ঘরে প্রবেশ করে তার সমস্ত শরীরের কাপড় জামা খুলে দেয়। ওই মেয়ে মানুষটির শরীরের রূপের ঝলকে পুরো ঘর তখন আলোকিত হয়ে উঠেছে। আর ডাকাতগুলো হিংস্র কুকুরের মতো মেয়ে মানুষটিকে লক্ষ্য করছে গো। তারা হয়তো মেয়েটিকে ভোগ করবে বলে তাদের জিভ থেকে লালা রস টুকটুক করে গড়িয়ে পড়ছে। আমি তখন সিঁড়ির ওপর থেকে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছি। একজন নয়, পরপর 7-7 লোক একের পর এক মেয়ে মানুষটিকে নিয়ে নোংরা খেলা খেললো। মেয়ে মানুষটির মৃদু চিৎকারে তখন পুরো বদ্ধ বাড়িটা একদম গম গম করছে। একজনের পর একজন বারবার সেই মানুষটিকে ভোগ করলো। তবে ওরা যাকে টাকার জোরদার বলতো সেই লোকটি কিন্তু এলো না। সব খেলা শেষ হয়ে যাবার পর মেয়ে মানুষটি যখন নিজের কাপড় জামা পরছিল তখন সেই সর্দার এসে মেয়েটির সামনে দাঁড়ালো। তারপর বলল, কিরে রোশনি, কেমন মজা পেলি আজ? এই মজাই তো তোর শেষ মজা। যে আমার কাছে খবর এসেছে তুই নাকি পুলিশকে আমাদের আগের ডেরার কথা সব জানিয়ে দিয়েছিস। তুই জানিস হারামজাদি, ওই বাড়িতে 2 কোটি টাকা ড্রাগস ছিল, যেটা বাজারে ছাড়লে কত টাকার মুনাফা হতো। তুই শালা বাজা মেয়ে ছেলে, কাজ করবি, টাকা নিয়ে চলে যাবি। তোর এত বড় সাহস হয়েছে যে... মেয়েটি তখন কুঁকড়ে পড়ে লোকটির পায়ে প্রাণ ভিক্ষা চাইছিল। তবে তার মধ্যেই ঘটে গেল ঘটনাটি। ওদের মধ্যে একজন ডাকাত এসে মেয়েটির হাতে লাগিয়ে দিল একটা ইঞ্জেকশন। মেয়েটি একটু জোর জবরদস্তি করছিল বটে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মেয়েটি সেই দিনের মতো ডলে পড়েছিল মৃত্যুর কোলে। আমি সেই দিন যে কতগুলো অপরাধ চোখের সামনে করতে দেখেছিলাম তার শেষ নেই। তবে মাঝরাতে লোকগুলোর উত্তেজিত কণ্ঠস্বরে লুকিয়ে শুনতে পাই, এই হারামজাদির বডি ঠিকানায় লাগাতে হবে, আর কয়েক ঘন্টা থাকলেই গন্ধ ছাড়তে শুরু করবে। কি করবো এটাকে সর্দার? এটাও তোদের আজকাল বলে দিতে হবে প্ল্যানটা কি করা হয়েছিল। রাতের অন্ধকারে কেউ জানতেও পারবে না। বুড়ির বাড়িতে সিন্ধুকে বডিটা ঢুকিয়ে রেখে আয়,
আর কাজটা করবি সাবধানে, কেউ যেন জানতে না পারে। সবাই ভাববে বুড়িটাকে আমরা ওখানেই মেরে শেষ করে গিয়েছি। 5-7 দিন পর বডি পচে গলে ঢোল হয়ে গেলে তখন আর কেউ তাকে শনাক্ত করতে পারবে না। আর আজ রাতেই বুড়িটার পা হাত পা বেঁধে ঠিকানায় লাগিয়ে দিস, ওকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না। তারপর ওরা সেই রাতে আমায় ও হাত পা বাঁধা অবস্থায় ফেলে দিয়ে চলে যায় ওই বাড়িতেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতগুলো তথ্য আমরা আপনার দিয়ে পেলাম। কি নাম বলেছিলেন যেন সেই মহিলার? আপনি রোশনি, তাই তো? ঠিক আছে, আপনি এখন বিশ্রাম নিন, পরে যদি আপনার কোনো সাহায্য লাগে আমরা তখন আসব। বলে দারোগা মোহন ব্যানার্জি উঠে দাঁড়ালেন। এখন এই কেসটা সম্পূর্ণ অন্যদিকে ঘুরে গেছে। প্রতিটা তথ্য যেন আলাদা আলাদা রহস্য হয়ে ধরা দিচ্ছে তার কাছে। কে এই মহিলা রোশনি? কোনো পতিতা মেয়ে মানুষ নাকি? তবে পুলিশ কিন্তু এর মধ্যে কোনো ড্রাগ রেড করে পায়নি বা ওই রকম কোনো ইনফরমেশনও পায়নি। তবে কি জন্য খুন হতে হলো মেয়েটিকে? সব রহস্য যেন ধীরে ধীরে পাহাড় প্রমাণ এক বরফের চাইয়ের আকৃতি নিচ্ছে, যার ভিতর লুকিয়ে আছে সমগ্র রহস্যের জট। কিন্তু দারোগা মোহন কি পারবে সেই সমস্ত রহস্যের জট খুলতে? স্যার, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এই কেসটায় হয়েছেটা কি? ডাকাত দল কি বড় কিছু ছিনতাই বা চুরির ফাঁদ পাচ্ছে এবার? আর তারা ওই রোশনি নামের পতিতা মেয়েটিকে মারলই বা কেন? আমার তো মন বলছে স্যার, ওই পতিতা মেয়েটা ওদেরকে অনেক আগে থেকেই চিনত। কারণ যখন সে জানতো যে অতগুলো লোক তাকে ভোগ করবে, তারপরেও সে ওখানে গেল কেন? দারোগা মোহন নিজের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে কিছু যেন একটা ভাবছিল। তারপর জানালেন, তুমি ঠিক বলছো, তবে আমার মন বলছে ওই মেয়েটির মৃত্যু আমাদের সামনে নতুন একটা দরজা খুলে দিয়েছে। তবে ওরা বোধ করি আশা করেনি যে বৃদ্ধা ইন্দুবালা দেবী বেঁচে যাবেন। তবে তো ইন্দুবালা দেবী জীবিত আছে এটা জানতে পারলে ওরা ওকে মেরে ফেলতে চাইবে। তার মানে স্যার, ওনার তো এখন সমূহ বিপদ। দারোগা মোহন ব্যানার্জি এতটা কাঁচা কাজ করে না। হাসপাতালে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা আছে, সেটা পেরিয়ে ওনাকে কিছু করা কারো পক্ষেই সম্ভব নয়। তবে আমাদের এখন কাজ হচ্ছে ওই পতিতা মেয়ে মানুষটির মৃত্যুর তদন্ত করা, আর যে করেই হোক ডাকাত দলের উদ্দেশ্য জেনে তাদের গ্রেফতার করা। আমার মন বলছে এই সব ঘটনার সবটাই একটার সঙ্গে অন্যটা ওতপ্রোতভাবে জড়িত। চলো ওঠো, সোনাগাছির দিকটা একটু গিয়ে দেখা যাক। শহরের বড় বড় পতিতারা সেইখানেই থাকে, আর এই মহিলার গায়ে যখন অতগুলো ভারী গহনা ছিল, সে আশা করা যায় বড় গোছের পতিতা। তাই ওখানে গিয়েই আমাদের খবর বার করতে হবে। হাবিলদারকে বলো জিপ বার করতে। হাবিলদার জিপ বার করে স্টার্ট দিতেই দারোগা মোহন ব্যানার্জি উঠে বসলেন। তাতে সাথে কম বয়সী পুলিশ ছোকরা। হাবিলদার ভালো মনে ওনার উদ্দেশ্যে বলল, স্যার, কোথায় যেতে হবে এখন? সোনাগাছির দিকে নিয়ে চলো, একটা কাজ আছে। কথাটা শোনার পর হাবিলদারের মুখটা দেখার মতো ছিল। সে যেভাবেই ছিল একটু ভয়ে ভয়ে জিপ নিয়ে এগোলো। পুলিশ ছোকরা ব্যাপারটা বুঝতে পেরে খালি হাসি মুখে একবার দারোগা মোহন বাবুর দিকে তাকান। দারোগা মোহন তখন নিজের ভাবনায় মশগুল। আসলে কোনো জটিল কেস তার মাথায় ঘুরলে কোনো ব্যাপারই তাকে স্পর্শ করতে পারে। একটার পর একটা তথ্য যেন পাহাড়ের মতো বৃহৎ আকার নিচ্ছে সবার কাছে। তবে ডাকাত দল যে বড় কিছু করতে চলেছে সেটা সহজেই অনুমান করা যায়। তারা এবার যে জায়গাটায় পৌঁছালো সেটা যে তিলোত্তমার মধ্যে সবচেয়ে কলঙ্কতম জায়গা সেটা বলে দিতে হয় না। একের পর এক ছোট ছোট পায়রার খোপের মতো ঘরগুলো দাঁড়িয়ে আছে সারিতে। শহরের নামজাদা বাবু থেকে শহরে কাজ করতে আসা কেরানিদের অনেকেরই দেখা মেলে এই পল্লীতে। পৃথিবীতে মানুষ যে কতটা শরীরের জন্য পাগল তা হয়তো এই স্থানে এসে লক্ষ্য করা যায়। কিন্তু দারোগা মোহন জানেন যে এই ছোট ছোট ঘরগুলো দিয়ে তার কাজ হবে না, কারণ এই ছোট ঘরগুলোর যারা থাকে তারা নিজেদের ব্যবসায়ী ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখে। কিন্তু যারা একটু উঁচু ধাতের পতিতা তাদের বাড়ি এই নিষিদ্ধ পল্লীর মধ্যে এক নির্দিষ্ট জায়গায়। তারা শহরের বড় বড় বাবুদের সাথে একসাথে কয়েকদিনের জন্য পল্লী ছেড়ে বেরিয়ে যায় কাজের জন্য। ওদের মধ্যেই একজন চেনা পতিতাকে চেনেন দারোগা মোহন, কারণ একটা কেসের খাতিরে তার সাথে আলাপ হয়েছিল। তার বাড়ির কাছে গিয়েই দারোগা মোহন ব্যানার্জি হাঁক দিলেন, কে রুক্মিণী, বাড়ি আছো নাকি? ঘরের দোর খোলো। কয়েকবার ডাকার পর একজন মহিলা দরজার আগল খুলে বাইরে এসে নিজের শাড়ি ঠিক করতে করতে বলল, পুলিশ বাবু দেখছি যে, তা এইদিকে আজ কি মনে করে স্যার?
কথাটা শেষ করার আগেই একটা লোক মহিলার ঘর থেকে তীব্র গতিতে তার ধুতির কোঁচা গুটাতে গুটাতে পালিয়ে গেল। পুলিশ দেখে লোকটা হয়তো ভয় পেয়ে পালাচ্ছে। সে যাই হোক, দারোগা মোহন ব্যানার্জি বললেন, ভিতরে যেতে পারি? এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। একটা কেসের জন্য তোমার সাহায্য লাগবে আমার। মেয়েটা আশা করি তোমাদেরই পল্লীর, তবে এখনো শিওর হতে পারছি না। কি হয়েছে বলুন তো বাবু, আমি যদি জানি আপনাদেরকে নিশ্চিত বলবো। এমন কিছু না, কয়েকদিন আগে আমরা একটা লাশ আবিষ্কার করেছি, আর যতদূর জানা যাচ্ছে সে একজন উচ্চমানের ছিল আর কি। তবে কারা যে তাকে খুন করেছে তার তদন্তের জন্যই এত হন্যি হয়ে খোঁজ করা। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমাদের এখানে উচ্চমানের যারা আছে তাদের মধ্যে কি কেউ আছে যে শহরের বাবুদের সঙ্গে অনেক দিন ধরে তাদের সঙ্গে থাকে? তা আছে বই কি ৩-৪ জন। বাবুদের সাথে বাবুদের বাগান বাড়িতে সপ্তাহের পর সপ্তাহ তো কাটিয়ে আসে। আমরা এমন একজনকে খুঁজছি যার শরীরে অনেক গয়না ছিল। আর সব থেকে বড় কথা হলো, তোমাদের এখানে এর মধ্যে বাবুদের সঙ্গে গেছে এমন কেউ আছে যে অনেকদিন ফেরেনি? হ্যাঁ, সে থাকবে না কেন। সুমেলি আর রোশনি আছে, যারা গেছে ওই প্রায় সপ্তাহ হতে চলল, তবে ফেরার কোনো নাম নেই। এর আগেও এরা অনেকদিন বাবুদের খুশি করতে ওই 1 সপ্তাহের বেশি পল্লীর বাইরে ছিল। তবে এবার যেন রোশনি অনেকদিন হলোই গেছে, এখনো ফেরেনি। ওদের কারো কোনো ক্ষতি হয়নি তো স্যার? ভেরি স্যাড। তোমাদের রোশনি মেয়েটাই হয়তো খুন হয়েছে। ওর নামটাই হয়তো ধরা পড়েছে আমাদের খবরে, তবে এখনো কনফার্ম না। তবে তুমি আমায় আরো একটা খবর বলতে পারবে? কি দারোগা বাবু? এই রোশনি বলে মেয়েটা শেষ যার সঙ্গে গিয়েছিল, তার নাম, ঠিকানা বা বাড়ির কিছু আমাদের তার নামটা জানতে পারলে অনেক কাজে দিত আর কি। রোশনি তো বলতো এক মুসলমান বাবু, কি নাম যেন, আনোয়ার হোসেন না কি এক নাম। তা লোকটা নাকি বেশ বড় লোক, আর 1 সপ্তাহের ওপর একজনকে নিয়ে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন তার টাকার অভাব হবে না। আর সে একা না, লোকটার অনেক সাগরেদও আছে, বুঝতেই তো পারছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। এবার আমার কাছে অনেকটা পরিষ্কার হলো ব্যাপারটা। বলছি স্যার, একবার কি ওই রোশনির বাড়িটা তল্লাশি করে দেখলে ভালো হয় না, যদি কিছু পাওয়া যায়? আর এই আনোয়ার লোকটার নামে পুরনো কোনো কেস রয়েছে কিনা সেটাও মনে হচ্ছে একবার খতিয়ে দেখতে হবে। ঠিক আছে, আমি জিপটা নিয়ে বেরোচ্ছি, থানায় গেলাম। তুমি ফিরে আমায় সমস্ত খবর দাও। এখানে বেশিক্ষণ আমার জন্য সঠিক হবে না। হ্যাঁ স্যার, কোনো সমস্যা হবে না, আমি ঠিক পৌঁছে যাব সময় মতো। তল্লাশি করে জানা গেল যে বাড়িটাতে মোট মিলিয়ে প্রায় অনেকগুলো সোনার গয়না পড়ে রয়েছে। রোশনি নামের মেয়েটির যে সোনার গয়নার প্রতি একটা দুর্বলতা ছিল সেটা আর বলে দিতে হয় না। আর শেষবার সে যে বহু গহনা পরিধান করে বেরিয়েছিল সেটা তো আগেই জানা গিয়েছিল। সুতরাং সেই মেয়েটি যে খুন হয়েছে তাতে কোনো আপত্তি নেই। আর হিসেব মতো বলা যায় ডাকাত দল তার গয়না লুট করেছে। স্যার, কি ভাবছেন? কেসটা কোন দিকে যে যাচ্ছে কিছুই তো মাথায় আসছে না। আপনিও তো সকালবেলা সেখান থেকে এসে আর কোনো কথাই বলছেন না। তবে কি স্যার কেসটা অসমাপ্তই থেকে যাবে? দারোগা মোহন ব্যানার্জি মন দিয়ে ভাবছিলেন পুরো ঘটনাগুলো। কথাগুলো শোনার পর তিনি উঠে বসে একটা সিগারেট ধরালেন, তারপর বললেন, আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে বাড়িতে বৃদ্ধা ইন্দুবালাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেটা খুঁজে বার করা। আর আমাদের বললে ভুল হবে না যে ওই বাড়িতেই খুন হয়েছে রোশনি নামের মেয়েটা। সুতরাং ওদের গ্রেফতার করতে হলে বাড়িটা খুঁজে বার করা আবশ্যক। একদম স্যার, আমারও একই মত। তবে সেটা কিভাবে সম্ভব স্যার? আমরা তো ওই বাড়িটার ব্যাপারে কোনো ক্লুই পাচ্ছি না। এভাবে তো স্যার ওটা খুঁজে বের করা ওই খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো হয়ে যাবে। বৃদ্ধ ইন্দুবালা এখন পুরোপুরি সুস্থ। ওনাকে নিয়ে আমরা কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়াবো। যে স্থানটিকে সন্দেহের মনে হবে বাড়িতে গিয়ে তল্লাশি চালাবো। আর আমার মন বলে ডাকাত দল একসঙ্গে যে বাড়িতে থাকবে সেটা অবশ্যই ভাড়ার বাড়ি হতে হবে, যার মালিক এখানে থাকে না। সুতরাং আমাদের পাড়ায় পাড়ায় গিয়ে এরকম বাড়ি খুঁজে বার করতে হবে। আর পাড়ার আশেপাশের অঞ্চলে যে স্থানীয় দোকানগুলিতে খোঁজখবর নিতে হবে যে সন্দেহজনক কোনো ব্যক্তিদের তারা দেখেছে কিনা। অবশ্যই স্যার, আমরা তার খোঁজ করব। তবে বৃদ্ধা ইন্দুবালা একবার দেখলে হয়তো বাড়িটা চিনতেও না পারে। তবে সেই বাড়ির ভিতরে সে এতদিন ছিল, সুতরাং আমাদের খুঁজতে খুব বেশি একটা বেগ পেতে হবে বলে মনে হচ্ছে না স্যার। কাজটা আগে শেষ করো। যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা অতটা সহজ কিন্তু নয়। 2 দিন ধরে পুলিশ অনেক খানা তল্লাশি করে জানতে পারে যে উত্তর কলকাতার একটা বাড়িতে কিছু সন্দেহজনক ব্যক্তিরা ঘোরাফেরা করছিল।
আর সবথেকে বড় কথা হলো যে আব্দুল শেখ গ্রেপ্তার হয়েছিল তাকে কয়েকদিন সেই পাড়ার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। হয়তো সে ডাকাত দলের খাবার জোগান দিতে যেত সেইখানে। খবরটা কনফার্ম হতেই দারোগা মোহন ব্যানার্জি আর অপেক্ষা করেনি। সে তৎক্ষণাৎ নিজের ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে বাড়িটা খুঁজে বার করতে। তারা যখন সেই গলির মুখে বৃদ্ধা ইন্দুবালা দেবীকে নিয়ে এগিয়ে গেল, বৃদ্ধা তখনও কিছুই চিনতে পারেনি। দেখুন তো ইন্দুবালা দেবী, এই রাস্তাটাই কিনা? বাবা না, রাস্তা তো চিনতে পারবো না, হতভাগাগুলো তো আমার চোখের বন্ধ করে নিয়ে এসেছিল না। বাড়িটা দেখলে বা ভিতর দিয়ে দেখলে হয়তো চিনলেও চিনতে পারি। রাস্তার শেষে গাড়িটা এবার থামলো একটা মুদিখানার দোকান লক্ষ্য করে। জায়গাটা বেশ লোকশূন্য। এখানে বোধ করা যায় বেশি মানুষজন থাকে না। এতজন পুলিশ আর পুলিশ জিপ দেখে দোকানদার ভদ্রলোক হয়তো একটু ভয় পেয়েছে। তিনি আতঙ্ক ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলেন পুলিশগুলোর দিকে। আচ্ছা বলছি, তোমাদের এই পাড়ায় কয়েকদিন ধরে বাড়ি ভাড়া নিয়ে আছে এমন অনেকগুলো লোক একসঙ্গে, তার কোনো খবর তুমি জানো কিছু? আমাদের কাছে কিন্তু পুরো ফুল ইনফরমেশন রয়েছে যে এখানে কয়েকজন লোক থাকছে যারা অন্যান্য খারাপ কাজের সঙ্গেও যুক্ত। তাই ভালোই ভালোই বলছি, কিচ্ছু লোকাবার চেষ্টা করবে না। যা জানো একদম স্ট্রেট কাট বলে ফেলো, না হলে ফাটকের হাওয়া তোমাকেও খাওয়াবো কিন্তু। না না বাবু, আমি তো এমন কিছু জানি না, আমি এইসবের সঙ্গে নেই বাবু। আমি খালি বাড়িটা ভাড়া পাইয়ে দেওয়ার জন্য ওই লোকগুলোর থেকে মোটা টাকা নিয়েছিলাম। আর যেই সাহেবের এই বাড়ি, তিনি তো কলকাতায় থাকেনই না। আমার ওপর দায়িত্ব ছিল যদি কেউ বাড়ি ভাড়া চায় তবে ভাড়া দিয়ে দিতে। তবে লোকগুলো কি করে সেটা বাবু আমি সত্যিই জানতাম না, আপনি বিশ্বাস করেন? দারোগা মোহন কড়া মেজাজে বললেন, আর কি হচ্ছে? বাড়ির মালিক নেই আর তুমি তার হয়ে ওকালতি করছো? লোকের পরিচয় আর সব কথা না জেনেই বাড়ি ভাড়া দিচ্ছ? তোমার মনিব আর তোমায় দুজনকেই জেলের ভাত খাওয়াবো আমি। আমার নাম দারোগা মোহন ব্যানার্জি, মনে রেখো। লোকটা এবার কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমাকে আমাকে ক্ষমা করে দেন বাবু, বাবু আমাকে ক্ষমা করে দেন। আসলে এমনিতেই এই বাড়িতে ভাড়া তেমন আসতো না। আর এই লোকগুলো এসে মাসে বাড়ি ভাড়ার জন্য 3000 টাকা দেবে বলেছিল বাবু। আর আমাকে কর করে 500 টাকা উপরি, সেটার লোভে পড়েই আর কি বাবু। লোকগুলো এখন কোথায়? বাবু সেটা তো বলতে পারবো নি। ওরা কি করে, কোথায় যায়, কবে যায়, তার কোনো হদিশ আমি কিছুই জানি না বাবু। খালি মাঝে মাঝে হঠাৎ করে উদয় হয় এসে, আর আমার কাছ থেকে বাড়ির চাবি নিয়ে যায়। কিন্তু মাসের শেষে ভাড়াটা ঠিক সময় দিয়ে যেত বাবু। আর টুকিটাকি জিনিস আমার দোকান থেকেই কিনতো। শেষ চাবি কবে দিয়ে গিয়েছিল তারা? এই তো বাবু 2 দিন আগে 3টে লোক এসে দিয়ে গেল। আপনারা চাইলে আমি বাড়িটা নিয়ে গিয়ে দেখাতে পারি আপনাদের। চলেন চলেন আপনারা। চলো তাড়াতাড়ি, বেশি সময় নষ্ট করা যাবে না। যদি বুঝতে পারি কোনোভাবে তুমি ওই লোকগুলোর সঙ্গে জড়িত আছো, কথা দিলাম আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, এটা মনে থাকে যেন। দোকানিকে নিয়ে সবাই যখন বাড়িটার বাইরে গিয়ে দাঁড়ালো, বৃদ্ধা সেটা দেখেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এইটাই সেই বাড়ি। ওই তো বাড়ির ব্যালকনিতে লাল রঙের টপ ঝুলছে, কোনো সন্দেহ নেই। বাড়ির চাবিটা খোলো তাড়াতাড়ি। আর তোমরা কয়েকজন বাড়ির পেছন দিকটা একটু দেখে আসো, ওখানে যদি কিছু পাওয়া যায়। সত্যি যখন বাড়িটাতে তল্লাশি করা হলো, জানা গেল এখানেই সেই ডাকাতগুলো ডেরা গেড়েছিল। আর সব থেকে বড় কথা হলো, যে ঘরে খুনটা হয়েছিল সব স্থান ইন্দুবালা দেবী সহজেই চিহ্নিত করে দিল। ঘর থেকে উদ্ধার হলো প্রায় 2 লক্ষাধিক টাকা, যা হয়তো ডাকাত দল লুট করে এনেছিল। পাওয়া যায় প্রচুর পরিমাণে সোনার গয়না। তার মধ্যে যে কিছু মৃতা পতিতা মেয়েটির সেটা আর বলে দিতে হয় না। এছাড়াও বাড়িতে পাওয়া গেছে ইনজেকশন, যা দিয়ে খুন করা হয়েছিল রোশনিকে। আর খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হলেন বৃদ্ধা ইন্দুবালা। তাই ডাকাত দল ধরা পড়লে তাদের সাজা দিতে কোনো অসুবিধেই হবে না। অন্তত খুনের কেস আর ডাকাতির কেস দিয়ে যাওয়া যাবে। কিন্তু সবথেকে অদ্ভুত একটা ব্যাপার উদ্ধার হলো এতগুলো রহস্যের মাঝে, যা হয়তো পুরো ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তা কিছুটা এমন, বাড়িটাতে খানা তল্লাশি চলছে জোর কদমে, তবে হঠাৎ করেই একজন হাবিলদার ছুটে আসে হন্তদন্ত হয়ে। স্যার স্যার শিগগির চলুন, দারুণ এক তথ্য আবিষ্কার করা হয়েছে। আপনার ধারণাই ঠিক, এখানে আরো বড় কিছুর পরিকল্পনা করা হচ্ছিল। আর এদের মাথা যে সাধারণ কেউ নয় তা স্পষ্ট। দারোগা মোহন ব্যানার্জি হাবিলদারের পেছন পেছন গিয়ে দেখলেন কয়েকজন পুলিশ একসাথে সারি দিয়ে দাঁড়িয়ে দেখছে একটা ট্যাঙ্কির লোহার ঢাকনা।
তবে সেটা খুলতেই বেরিয়ে পড়ল একটা বৃহৎ বড় আকারের সুড়ঙ্গ। আর সেটা যে কোথায় গেছে তার হদিশ কেউ জানে না। পুলিশ তদন্ত করে বুঝতে পারল যে এই পাড়াটা একদম নিঝুম হলে কি হবে, এর অপর প্রান্তেই আছে বড় রাস্তা, আর সেই রাস্তার ওপরেই অবস্থান করছে একটা ব্যাংক। আর এই সুড়ঙ্গ ধীরে ধীরে কেটে এগিয়ে চলেছে সেই ব্যাংকের ভল্টের দিকে। সুতরাং অনুমান করাই যায় যে ডাকাত দল বড় ধরনের একটা ব্যাংক ডাকাতি করার জন্যই এখানে আশ্রয় নিয়েছিল। তবে ওরা কোনোভাবে বুঝতে পেরে যায় যে খুনটা তারা করেছে, তার জন্য পুলিশ হয়তো তাদের গ্রেফতার করতে পারে, তাই প্রাণ ভয়ে চুরি করা জিনিসপত্র রেখেই চম্পট দেয় তারা। তাহলে স্যার আপনার কথাই ঠিক হলো, শেষ অবধি উদ্ধার হলো সমস্ত চুরি যাওয়া গয়না আর সমস্ত চুরি যাওয়া টাকা পয়সা, আর আমরা রুখলাম একটা ব্যাংক ডাকাতির ঘটনাও। এটা তো আপনার নৈতিক জয় বলাই চলে স্যার। এর জন্য সরকার থেকে আপনাকে পুরস্কার তো অবশ্যই দেওয়া হবে স্যার। আপনি আমার কথা মিলিয়ে রাখবেন। এখানে কিছু অনেক রহস্যই সমাধান হয়েছে ঠিকই, তবে খুনিদের ধরতে পারলে আমার প্রাণের জ্বালা ছুড়ত, আর শহর দিয়ে ডাকাতির ঘটনার অবসান করেছে। তো আসলে এখানে একটা ব্যাপার তোমাদের জানা উচিত, এই রোশনি নামের মেয়েটিকে খুন করার একটা বড় কারণ হলো ড্রাগ। আসলে এই বাড়িতে আলমারির ভেতর আমি সাদা সাদা গুঁড়ো কোকেনের স্যাম্পল পেয়েছি। তাহলে সহজেই অনুমান করা যায় এই বাড়ি দিয়েই শহরে বহু জায়গায় ড্রাগ সাপ্লাই হতো, আর এই ড্রাগের ব্যাপারটাই জেনে ফেলে সেই মেয়েটি। সুতরাং তাকে শেষ তো হতেই হতো। তবে ডাকাত দল যে তাকে এতটা নির্মমভাবে মারবে সেটা ভাবনারও অতীত। এসব সোনার গয়না আর অল্প কিছু টাকা তো সামান্য জিনিস। আমার মন বলছে এই বাড়িতে ছিল প্রায় কয়েক কোটি টাকার ড্রাগস, যেগুলো ডাকাত দল নিয়ে পালিয়েছে। তবে একটা ব্যাপার আমরা সঠিকভাবে রুখতে পেরেছি, তা হলো একটা বড় ব্যাংক ডাকাতি। তবে স্যার এখন কাজ যে একটাই, সন্ত্রাস আর সন্ত্রাসের পূজারীদের এই শহর থেকে চিরতরে বিদায় দেওয়া। খুনের ঘটনা যখন ঘটলো আর ড্রাগ শহরে যখন ছড়িয়েছে, সুতরাং ডাকাত বাবাজিরা ঠিক সেই জিনিস বেচতে ঠিক আসবে, তখন তাদের ধরা যাবে। চিন্তা নেই, দারোগা মোহন ব্যানার্জি যতক্ষণ আছে সমস্ত অপরাধের শেষ সে দেখেই ছাড়বে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে দারোগা মোহন ব্যানার্জি সিরিজের গল্প পতিতা খুনের রহস্য। গল্পটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আপনারা সবাই ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন। আজকের মতো গল্পের আসর সাইনিং অফ।